এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সুন্নত পড়ে আপনারা চলে যাবেন না। খুব বেশি তাড়া না থাকলে একটু দাঁড়াবেন। 5টা মিনিট আপনাদের থেকে নিব। বয়সে বৃদ্ধ মর্যাদায় অধিষ্ঠিত লোকটার কথা সবাই শুনল। সুন্নত শেষে কাউকে বের হতে দেখা গেল না। ইমাম সাহেব সান্ধ্য জিকির সংক্ষিপ্ত করে বললেন, ইসলামের প্রাথমিক যুগের গল্প আমরা প্রতিনিয়ত শুনেছি। সেগুলো শুনে সেই মানুষগুলোর প্রতি আমাদের বিষণ্ণ জন্ম নেয়। মনে হয় একবার যদি তাদের সাথে দেখা করতে পারতাম। রূপকথার চরিত্রের মতো মানুষগুলোকে কি শুধুই তখনই আমাদের মনে পড়ে? অন্য সময় কি ভুলে চাই? কয়েকজন মাথা নাড়লেন, না তারা ভুলেন না। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা ভুলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দরিদ্র সাহাবী ছিলেন। সে দারিদ্র নমুনা জানেন? অনেকের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই লজ্জাস্থান ঢাকার এক টুকরো কাপড় ছাড়া আর কিছুই ছিল না। নবীজি কি তাদের দূরে ঠেলে দিয়েছিলেন, নাকি বলেছিলেন ওই রকম পোশাক পরে মসজিদে যাওয়া নিষেধ? অথবা তার মজলিসে বলেননি, বরং তার আশেপাশে এমন লোকের অধিক্ষা ছিল। মক্কার সবচেয়ে সাম্রাজ্য বংশের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার চলাফেরা এদের সাথেই ছিল। আমরা নিজেদের তার অনুসারী দাবি করছি। তাদের আশেপাশে এমন লোকেরা ভিড়তে ভয় পায় কেন? আপনারা ভাববেন, যতদিন লাগুক না কেন ভাবনা শেষ হতে ভাববেন আপনাদের কাছে আমার আসছি। ইমাম সাহেব কাউকে কটাক্ষ করলেন না, কোনো কটু বাক্য বললেন না, কিন্তু উপস্থিত প্রত্যেকটা মানুষের দৃষ্টি গেল মানিকের পাশের ফাঁকা কাতারের দিকে। এক এক করে মানুষ বের হতে লাগলো। ইতমিনান দেখলো মানিক কখন যেন ইমাম সাহেবের কাছে চলে গেছে। কতক্ষণ কথা বলল, তারপর নিজেই ফিরে এলো। কি হয়েছে? হুজুরে একটু টেস্ট করতে গেছিলাম, পাস করছে। নির্বিকার ভঙ্গিতে বলল মানিক। কি টেস্ট? বারান্দায় বিরাট ভাষণ দিল, তাই তো দেখতে গেলাম। আর মনের ভিত্তে কি আছে? কইলাম আমারে আরবি শিখাইতে পারবেন? টাকা পয়সা আমার নাই, দিতেও পারবো না। ইতমিনান আগ্রহ করে বলল, কি বললেন? খুশি খুশি রাজি হয়েছে। শালা নিজের ঘাড়ে নিজে বোঝা নিছি, বেশি বুঝলে যা হয়। মানিক বিরক্ত হলো। সেই পড়াশোনায় তাকে এখন করতে হবে। তবে ইতমিনান উৎফুল্ল হয়ে ইমাম সাহেবের কাছে গেল। আকস্মাৎ জোরে ধরে বলল, ধন্যবাদ চাচা, অনেক ধন্যবাদ। বলে আবার মানিকের কাছে চলে এলো। ভদ্রলোক থতমত খেয়ে দাঁড়িয়ে রইলেন। মিতুল কলকল করে কথা বলছে। মালিহা মুগ্ধ হয়ে শুনছে। কতদিন পর ভাইটাকে এমন খুশি হতে দেখেছে। এক পর্যায়ে নাজিয়া ফোন নিলেন। মালিহা, তোর চাচা বলেছে ওদিকে না যেতে, বাড়ি চলে যেতে। তুই কি বলিস? তুমি থাকতে পারবে মা? দীর্ঘশ্বাস ছেড়ে নাজিয়া বললেন, ওখানে গেলে তো আর তোর বাবাকে পাবো না, এখানেও পাবো না, একই বিষয়। মালিহা চুপ করে গেল। আর বিপরীতে দেওয়ার মতো কোনো সান্ত্বনা তার জানা নেই। কালকে 11,000 টাকা পাঠাবো মা, ইনশাল্লাহ। টাকা নিয়ে সমস্যা হবে না মনে হয়। তোর চাচা আজকে মাছ বিক্রির টাকা দিয়ে গেল, ধান তোলার সময়ও এসেছে। তাও রেখে দাও যদি লাগে। আচ্ছা, তোর ছুটি কবে? মালিহার বুকটা জুড়ে গেল। কতদিন পর মা এত আন্তরিক ভঙ্গিতে কথা বলছে। আর 2টা ক্লাস হবে, কিন্তু স্টুডেন্টদের মতো এক্ষুনি ছুটি দিতে পারবো না। আর কয়েকটা দিন পড়াতে হবে। বেশি ছোটাছুটি করিস না। আল্লাহ যেটুকু ভাগ্যে রেখেছেন তাই যথেষ্ট। রাখি। বহুদিন পর মালিহার বুকটা প্রশান্তিতে ভরে গেল। মনে হলো নাজিয়ার মনটা যেন একটু নরম হয়েছে। আশপাশ নিয়ে যেন চিন্তা করতে শুরু করেছে। মালিহা কায় মনোবাক্যে রবের কাছে প্রার্থনা করলো তার মায়ের দুঃখের ভার যেন রব কমিয়ে দেন। মালিহা ঘুমাতে গেল প্রশান্ত মন নিয়ে। শুতে যাওয়ার আগে আখির কাছে শুনলো তুষারের খবর। আখির ভাষ্যমতে সে মরতে মরতে বেঁচে ফিরেছে। হয়তো পথ পাল্টানোর একটা সুযোগ, কে জানে সে বুঝবে কিনা। বইয়ের উপর মাথা রেখে ঝিমোচ্ছিল মালিহা। ফোনের শব্দে ধরফর করে উঠল। নাজিফা ফোন দিয়েছে।
রিসিভ করতেই ফিসফিস করে বলল, এই মালিহা, রুমে আছো? আছি। একটু আসলাম। দরজা খুলে ঢুকে পড়ল নাজিফা। তুমি কি বারান্দায় দাঁড়িয়েছিলে? হ্যাঁ। বারান্দায় দাঁড়িয়ে ফোন দিলে? একটা বিপদে পড়েছি। আজকে দুপুরের ক্লাসের শেষে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। কে যে করেছে কিছুই বুঝতে পারছি না। কয়েকজনের নোট দেখলাম, কিন্তু সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু হেল্প করবে? অবশ্যই। দাঁড়িয়ে আছো কেন? বসো। টেবিল থেকে নোট খাতা টেনে নিল মালিহা। খুঁজে খুঁজে আজকের লেকচারাল বের করলো। কোন জায়গাটা বোঝনি? শেষের 2টা টপিক। আচ্ছা, তোমার খাতাটা দাও, লিখে বোঝাই। মাথা নেড়ে বলল মালিহা। তার চোখ মুখ থেকে ঘুম উধাও। নাজিফা চটপট খাতা বাড়ি দিল। টানা 20 মিনিটের মাথায় টপিক দুটো শেষ হলো। নাজিফা বলল, আমি একটা সলভ করি, তুমি দেখো। আচ্ছা করো। কয়েক জায়গায় ভুল করলো নাজিফা। মালিহা আবার বোঝালো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা পার হয়েছে। নাজিফাকে বলল, তুমি একটু ট্রাই করো, আমি নামাজটা পড়ে আসি। এখনো পড়োনি? না। দ্রুত যাও। জি। ওনা গায়ে জড়িয়ে দরজার কাছে গেল মালিহা। কি মনে করে পিছন ঘুরলো। মনিকা ঘুমাচ্ছে। একটু পর উঠে পড়তে শুরু করবে। আখি কানে হেডফোন দিয়ে বসে আছে। ধীর পায়ে আখির সামনে এসে দাঁড়ালো মালিহা। আখি একবার দেখে হেডফোন সরিয়ে বলল, কিছু বলবে? আপু, আপনার নামাজ পড়া হয়ে গেছে? তাহলে না। মাথা নাড়লো আখি। চলুন একসাথে পড়ি। আখি কথায় কথায় রাগ করা ধরনের মেয়ে নয়। তাকে যে কোনো কথা ভয় ছাড়াই বলা যায়। কাজেই প্রথমবারের মতো কাজটা করতে মালিহার ভয় লাগতো না। কিন্তু আখি এবার অবাক হলো, কারণ প্রায় 2 বছরের এই দীর্ঘ সময়ে মালিহা কখনো এমন কথা বলেনি। কালে ভদ্রে সে নামাজে দাঁড়ায়। মালিহা নিয়মিতই পড়ে বলতে গেলে, কিন্তু কখনো তাকে ডাকেনি। তাই অবাক চোখেই মালিহার দিকে তাকিয়ে রইল আখি। মালিহা ইতস্তত করে বলল, কিছু মনে করলেন আপু? ও না, তবে বললে তাই একটু অবাক হয়েছি। ও পড়বেন না আপু? তুমি পড়ো মালিহা। শান্ত কণ্ঠে বলে হেডফোন দিয়ে কান ঢেকে নিল আখি। দৃষ্টি নিবদ্ধ করলো ল্যাপটপ স্ক্রিনে। মালিহা নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল, কিছু বলল না। আখি নিজে কিছুক্ষণ পরে বলল, কি হবে নামাজ পড়ে মালিহা? এলোমেলো জীবন গুছিয়ে যাবে? কতদিন তো পড়ে দেখেছি, কিছুই তো হলো না। নামাজ আমার মতো মানুষের জন্য না, বুঝলে? কিবোর্ডে খটখট করতে করতে বলল আখি। একবার তাকালো না মালিহার দিকে। মালিহাকে বুঝি আখির দুঃখগুলো ছুঁয়ে গেল, কিন্তু সান্ত্বনা স্বরূপ কিছুই বলতে পারল না সে। দাঁড়িয়ে রইল আগের মতো করেই। আসসালামু আলাইকুম আপু। নতুন কণ্ঠের দিকে তাকালো আখি। মেয়েটার মুখ চেনা, তবে পরিচিত নয়। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজিবা তাবাসসুম, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, সেকেন্ড ইয়ার। মাথা নাড়ল আখি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বেয়াদবি নেবেন না আপু, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে হেডফোন খুলে রাখলো আখি। নাজিফা ইতস্তত করে বলল, সরি আপু, আপনার কাজে বিরক্ত করলাম। সমস্যা নেই, বসো মালিহা, বসো। নাজিফাকে কথা বলতে দেখেই মালিহার মনে হচ্ছে সে কিছু একটা ভেবেছে, তবে থাকার দরকার নেই। সে বলল, আমি নামাজটা পড়ে আসি, আপনারা গল্প করুন। রুম থেকে বের হয়ে গেল মালিহা। রুমে রয়ে গেল 3টি নিশ্চুপ প্রাণী। কণ্ঠে যতটা সম্ভব মায়া। বিনয় ঢেলে ধীর স্বরে নাজিফা বলল, আপনার কি আল্লাহর প্রতি অনেক অভিযোগ আপু? আখি চুপ করে বসেছিল। নাজিফার কথায় তার মুখের দিকে তাকালো, কাষ্ঠ হেসে বলল, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। যার ভাগ্য খারাপ তার কোনো অভিযোগ থাকা না থাকার সমান। ভাগ্য খারাপ হলে আপনি এখন হাসপাতালের বিছানায় থাকতে পারতেন, অক্সিজেন মাস্ক ছাড়া নিঃশ্বাস নিতে পারতেন না, কোমাও থাকতে পারতেন, আপনার বাবা মা মারা যেতে পারতো, মা প্যারালাইজড হতে পারতো। তেমন কি কিছু হয়েছে? তুলনা দিচ্ছ? আপনি তুলনা করে ভাগ্যকে খারাপ বললেন। আমি তুলনা করেই দেখলাম সেটা অতটাও খারাপ নয়। আখি চুপ করে রইল। তার মনের গভীরের কষ্টের কথা নাজিফা জানল না, কিছু বললো না। বসে রইল এই আশায় আখি কিছু বলবে। মনিকা পাশ ফিরল। বিছানা থেকে মোটা একটা বই মেঝেতে পড়ে গেল। সেই শব্দে আখি বার কয়েক চোখের পলক ফেলল। নাজিফা হঠাৎ খেয়াল করলো আখির চোখ দুটো দেখলেই তার মনের অবস্থা যেন পরিষ্কার বোঝা যায়। টলটলে আখি জোড়ায় অভিমানের ঢেউ, না পাওয়ার বেদনা, কি গভীর দুঃখ। নামাজ পড়ে কি করব? আল্লাহকে ডেকেই বা কি করব? তিনি তো আমার ডাকে সাড়াই দেন না। এটা একটা কথা বললেন আপু।
আল্লাহ সব সময় জেগে আছেন। তিনি সর্ব উত্তম শ্রোতা। আপনি যেভাবে তাকে ডাকবেন তিনি সেভাবে আপনাকে স্মরণ করবে। আপনি আল্লাহকে মনে মনে ডাকলে আল্লাহ আপনাকে মনে মনে স্মরণ করবেন। আপনি যদি মুখে বলে ডাকেন তিনিও আপনাকে সেভাবেই ডাকবেন। এক শাইখের লেকচারে একবার শুনেছিলাম, যখনই কোনো বান্দা আল্লাহকে ডাকে তখনই তিনি লাব্বাইক বলে সাড়া দেন। নেককার নামাজি রোজাদার কোনো ব্যক্তি একবার আল্লাহকে ডাকলে লাব্বাইক বলেন, কিন্তু কোনো গুনাহগার ব্যক্তি একবার ডাকলে আল্লাহ 3 বার বলেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। কেন এই পার্থক্য বলুন তো? আখি এক মনে শুনছিল। নাজিফা বুঝলো না সে বিরক্ত হচ্ছে কিনা। আখি বলল, জানি না। নেককার ব্যক্তির নিজের নেক আমলের উপর ভরসা থাকে যে হয়তো সেগুলোর ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু গুনাহগার ব্যক্তির সেই ভরসা নেই। আল্লাহর রহমত তার একমাত্র ভরসা। আল্লাহ বলেন, আমি তাকে কিভাবে ফিরিয়ে দেই? আপনি ডাকতে চাইলেন না, অথচ আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্যই অপেক্ষা করছে। আখির নেত্রপল্লব কেঁপে উঠল। নাজিফা হেসে বলল, আল্লাহ আমাদের সবচেয়ে নিকটে কখন আসে জানেন? নামাজের সময়। সেই সময় বান্দা এবং তার রবের মাঝে কোনো পার্থক্য থাকে না। বুঝতে পেরেছেন আপু? আল্লাহ আমাদের কণ্ঠনারের চেয়েও বেশি কাছে থাকেন। একবার ভাবুন। আখি মেঝের দিকে তাকিয়ে রইল। নাজিফা কিছু বলল না। একবার দরজার দিকে তাকালো। মালিহা হারিয়ে গেল নাকি? তো আল্লাহ তো আমার ডাকে সাড়া দেন না, আমাকে মনে হয় তিনি ভালোবাসেন না। মিষ্টি হেসে নাজিফা বলল, ডাক্তার ওষুধ দেওয়ার সময় বারবার বলে দেন ডোজ কমপ্লিট করতে। আমরা ধৈর্য ধরে সেটা করি। স্কিন কেয়ার প্রোডাক্টের রেজাল্ট পেতে হলে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, কিন্তু এই বেলায় আমরা কেন অধৈর্য হয়ে পড়ি? মায়ের চেয়ে, এমনকি নিজের চেয়েও যিনি আমাদের বেশি ভালোবাসেন তিনি কি আমাদের ডাক শোনেন না? অবশ্যই শোনেন। তিনি আপনাকে ভালো না বেসে আপনি এখন আল্লাহর সম্পর্কে শুনতে পেতেন না আপু? এই যে আপনি শুনতে পারছেন, অনেকে এই সুযোগটুকু পায় না। আমরা ভাবি আমরা নামাজ পড়ি না পড়ি আল্লাহ তো আমাদের কোনো শাস্তি দিচ্ছেন না, অথচ আমরা বুঝি না দিনে 5 বার তার সাথে কথা বলার, সাক্ষাৎ করার সুযোগ আমরা পাচ্ছি না। তাকে একটা সিজদা আমরা দিতে পারছি না। এটা কি শাস্তি না? উঠে দাঁড়ালো নাজিফা। আখির সামনে দাঁড়িয়ে বলল, আপনি ভাবুন আপু, মন দিয়ে ভাবুন, যে আপনার সবচেয়ে আপন তার সাথে কেন এই দূরত্ব? আসি, অনেক বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। নাজিফা চলে গেল। মালিহার খাতায় ছোট্ট একটা চিরকুট লিখে রাখলো, তুমি তো লাপাত্তা হয়ে গেলে মালিহা। আমি টপিক বুঝেছি। এর বিনিময়ে তোমাকে ধন্যবাদ দেব না। আল্লাহকে বলবো যেন তিনি তোমাকে এর বেস্ট বিনিময় দান করেন। চলে গেলাম। দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল নাজিফা। আখি বসে রইল নড়চড়হীন অবস্থায়। সে অনুভব করছে তার হৃদস্পন্দন বেড়ে গেছে। জং ধরা হৃদয়ে টোকা লেগেছে। ঝড় ঝরিয়ে মরচে পড়ে যাচ্ছে। ঝাঁকি লাগছে মস্তিষ্কে। চোখে মুখে পানি দিতে গেল আখি, অথচ সে বুঝল না কখন উজু করে দাঁড়িয়ে পড়ল বাধ্য বান্দার মতো। তিশাকে আজ দেখাচ্ছে প্রথম দিনের মতো চুপচাপ। 5টা কথা বললে একটার উত্তর দিচ্ছে। মালিহার কষ্ট হলো, মেয়েটা এমন মনমরা হয়ে আছে কেন? তিশা, তোমার কি মন খারাপ? কথা বলো তিশা। না মিস, মন খারাপ না। তাহলে শরীর? তাহলে কি হয়েছে? বিষণ্ণ কণ্ঠে তিশা বলল, আমি ভালো মার্কস পাই না কেন মিস? ভালো মার্কস পেলে আম্মু আমাকে ভালোবাসলে না? আম্মু তোমাকে সব সময় ভালোবাসে, কিন্তু বেশি মার্ক পেলে একটু খুশি হয়। এই যা। না মিস, আপনি জানেন না তাই বলছেন। যেদিন কম মার্কস পায় আম্মু আমার সাথে কথা বলে না, আমাকে ভাত বেড়ে দেয় না, আমার দিকে তাকায়ও না। বেশি খারাপ করলে অন্ধকার ঘরে আটকে রাখে। আমার খুব কষ্ট হয় মিস। ফুপে উঠল তিশা। মালিহার বুকটা ধক করে উঠল। এটুকু মেয়ে কতটা কষ্ট বুকে চেপে আছে। তিশার মাথায় হাত দিয়ে এক হাতে তাকে কাছে টেনে নিল মালিহা। কেঁদো না তিশা, আমি তোমার আম্মুকে বলবো যেন এরকম না করেন। যে কত সুন্দর পড়াশোনা পারে এটা তো তিনি জানেন না। কান্না থামাও তিশা। তিশা চোখ মুছল। মালিহা বলল, তোমার গোল্ডেন বার্ড গল্পটা পড়েছি। আমার তো মনে হচ্ছে তুমি কোনো বই থেকে কপি করেছো। কপি করিনি মিস। একদিন আমি স্বপ্নে একটা সোনালী পাখি দেখেছিলাম, সেটাকে নিয়ে লিখেছি। উচ্ছ্বসিত ভঙ্গিতে মালিহা বলল, দারুণ হয়েছে তিশা,
এটা তো ম্যাগাজিনে দিলে প্রথমবারই চেপে দেবে। আমার লেখা ছাপবে? ছাপাবে না কেন? এত সুন্দর লেখা যার ভালো লাগে না তার চোখ নষ্ট, মাথা নষ্ট। তিশা হেসে ফেলল। লেখা পাঠাই কি হবে মিস? আমি পাঠিয়ে দিব, কোনো চিন্তা নেই। তুমি শুধু মন ভালো করে থাকো। একটু হাসো তো। তিশা হাসলো। মালিহা চেয়ে দেখলো সেই মায়াবী মুখের হাসি। দীর্ঘশ্বাস ছাড়লো মালিহা। দিনের দুই প্রান্তে দুটো বাচ্চা পড়ে সে, একজন বাবা মায়ের আহ্লাদি কন্যা, অথচ তাদের প্রতি মেয়েটার কোনো টান নেই। মালিহা অবাক হয়ে দেখেছিল লামিয়ার 2 ঘন্টার দীর্ঘ বকবকানির মাঝে কোথাও তার বাবা মা নেই, অথচ তারা মেয়ের মুখ থেকে ডাকটা শুনতেই মুখে থাকে। আর একজন এই তিশা, মেয়েটা শুধু মায়ের ভালোবাসা চায়, অথচ তিনি সংখ্যায় লেখা মেধার মানের আড়ালে নিজের ভালোবাসা চাপা দিয়ে বসে আছেন। পৃথিবী বড়ই বিচিত্রময়। কাঁধের উপর লাগানো ওড়নার সেফটি পিন আরেকবার দেখে নিল রিপা। ডান হাতে ঘুরে পড়ে চটপট চুল আশ্রয় নিল। লামিয়ার বাবা ডাকছে। কোনো রকমে লাইট ফ্যান অফ করে ছুটল ড্রয়িং রুমে। লামিয়া ওখানেই পড়ে। মালিহার ধারণার চেয়েও লামিয়া একটু বেশি চটপটে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব লিখতে পারে, কিন্তু সংখ্যার দিক দিয়ে একটু পিছিয়ে আছে। মালিহা বলল, লামি 10 থেকে বলতে শুরু করো। ভুল হলে কি করবে? আবার পড়াবো। আচ্ছা, ঘাড় কাত করলো লামিয়া। চোখ বন্ধ করে বলতে শুরু করলো। 11 12 মালিহা চুপ করে আছে। লামিয়া একটু পর চোখ খুলে ঠুটুলতে বলল, ভুল গেছি। 3-এর পরে কত? 4 4-এর প্রথম অক্ষর কি? তাই 13-র পর 14। 13-র প্রথমে ত, 14-র প্রথমে চ, একই না? তো লাফে উঠলো লামিয়া। লাফালাফি করে না। চেয়ার থেকে পড়ে গেলে তখন বুকরি হয়ে যেতে হবে। পুকুরি আবার কি? দাঁত পড়ে গেলে তো বুকরিই বলে। না না, আমার দাঁত পড়ে গেলে চকলেট খাবো কি দিয়ে? লাফাবো যাব না। মুখের উপর 2 হাত রেখে বলল লামিয়া। আচ্ছা, এবার পড়। তো চপ, ওগুলো কি? আমি বইয়ে আঙ্গুল রেখে বলল লামিয়া। মালিহা হাফ ছাড়লো। 2 দিনে এসে বুঝে গেছে আগের টিচারগুলো কেন 10,000 টাকা রেখেও চলে গেছে। বিড়বিড় করলো মালিহা। হে আল্লাহ, আমাকে ধৈর্য দান করো। সেই ক্ষণে ছুটে এলো রিপা। লামিয়াকে কুলে নিয়ে বলল, মিসকে বিরক্ত করছো? মেয়ের গালে চুমু দিল রিপা। লামিয়া বিরক্ত হলো, মুখ কুচকে বলল, ভালো মেয়ে, মিসকে বিরক্ত করবো না। মালিহা হাসলো। ও তেমন দুষ্টুমি করে না। মুখ তো থামে না, দুষ্টুমি করবে কখন? লামিয়াকে নামিয়ে বিদায় নিল রিপা। থাকো মালিহা, আসছি। আশপাশে তাকালো মালিহা। নানিকে দেখা যাচ্ছে না। দ্রুত পায়ে রিপার কাছে যেয়ে বলল, আপা। বলো মালিহা। পেছন ঘুরলো রিপা। কিছু মনে করবেন না, আসলে পড়ানোর সময় কেউ সামনে বসে থাকলে আমার একটু অকওয়ার্ড লাগে। ইতস্তত করলো মালিহা। এভাবে বলছো কেন? তোমার যেভাবে পড়ি সুবিধা সেভাবে পড়াবে। আজ থেকে না হয় লামিয়ার রুমে বসো, আমি বলে যাচ্ছি ঘর গুছিয়ে দিতে। আপা, ওর ন্যানিরা কেউ না থাকলেও ভালো হয়। এতক্ষণে বিষয়টা বুঝলো রিপা। ও, ওর কথা বলছো? আসলে ছোট থেকে মেয়েটাকে কাছে কাছে রেখেছে তো, তাই কাজ ছাড়া করতে চায় না আর কি। সেটাতে অবশ্যই আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি পড়াবো তখন আমাকে আমার মতো করে পড়াতে দিতে হবে। স্পষ্ট কণ্ঠে বলল মালিহা। পূর্বের জড়তা ভাবটা আর নেই। তার বক্তব্য যে স্পষ্ট করে বলতে হবে এটা সে বুঝতে পেরেছে। এক পলক মালিহাকে দেখে রিপা বলল, আচ্ছা, আমি ওকে বলবো। মালিহাকে নিজের ঘরে নিয়ে গেল লামিয়া। বেজায় খুশি সে। এক এক করে খেলনাগুলো বের করতে গেলে মালিহা তাকে আটকালো। এখন পড়ার সময়, পড়া শেষ করে তারপর সব খেলনা দেখবো। হ্যাঁ। চোখ ঘুরিয়ে চারপাশ দেখলো মালিহা। প্রিন্সেস ট্রিটমেন্ট যে লামিয়া পায় এটাই এই 2 দিনেই বুঝেছে, কিন্তু তার পরিধি যে এতটা সেটা বুঝতে পারেনি। এক এক দেয়ালের রং এক এক রকম, কিন্তু সবগুলোর মাঝে সূক্ষ্ম একটা মিল আছে। বিছানাটা রাজকীয় ধরনের। বারান্দায় বিশাল এক দোলনা উকি দিচ্ছে। এত আয়োজন, তবু মেয়ের মনে তাদের জায়গা নেই কেন? লামি মন দিয়ে লিখছে লামিয়া। মালিহা উৎসুক কণ্ঠে বলল, তুমি কাকে বেশি ভালোবাসো, আব্বুকে নাকি আম্মুকে? ওকে না। স্বাভাবিক কণ্ঠে বলল লামিয়া। কেন? ওরা আমার সাথে খেলে না, গল্প করে না, ঘুমানোর সময় আদর করে না, শুধু মাঝে মাঝে এটা সেটা এনে দেয়। আমি যা উনিকে বেশি ভালোবাসি। মালিহার কপালে ভাঁজ পড়ল।
সে কে? তুমি তো চেনো, আমার সাথে সবসময় থাকো যে। সে আমাকে অনেক আদর করে। কোনো বউ আমাকে মারলে তাদের অনেক বকা দেয়। মালিহা স্থির হয়ে বসে রইল। বাবা মা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর এদিকে তাদের মেয়েকে নিয়ে যে কারাকারি চলছে সে বিষয়ে ব্যাক খবর। মালিহার মায়া হলো রিপার জন্য। সন্তানের মনের কোথাও যে বাবা মা থাকতে পারে না, তাদের দুঃখ কি এ বিশাল অর্থ সম্পদ দিয়ে মেটে? আজকে শেষ ক্লাস, তারপর পিএল শুরু। পূজার ছুটির সাথে মিলিয়ে সেটা বেশ কয়েকদিনে গড়াবে। তারপরে ইয়ার ফাইনাল পরীক্ষা। এখন পড়া একটু এগিয়ে না রাখলে তখন চোখ মুখে অন্ধকার দেখতে হবে। ক্লাস থেকে এসে সিলেবাস দেখছিল মালিহা। মোটামুটি অনেকটাই কভার করতে পেরেছে সে। যেটুকু বাকি আছে আশা করা যায় সেটা এই বন্ধের মাঝে পড়ে ফেলতে পারবে। হাফ ছেড়ে বিছানায় শুয়ে পড়ল সে। পেটে ভয়ঙ্কর ক্ষুধা, কিন্তু শরীরে আলস্য ভর করেছে। ক্যান্টিন থেকে খাবার যে আনবে সেটা মন চাইছে না। এলোমেলো চিন্তা করতে করতে চোখ লেগে এসেছিল মালিহার। কিছু পড়ে যাওয়ার শব্দে চোখ খুলে তাকালো, মাথা উঠিয়ে তাকালো। মনিকা একইভাবে দাঁড়িয়ে আছে। মনিকার মুখ উল্টো দিকে থাকায় মালিহা কিছুই বুঝতে পারল না। মাথা নামিয়ে আবারও শুয়ে পড়ল, কিন্তু মিনিট পেরিয়ে যাওয়ার আগেই মনিকা এসে তাকে ধাক্কা দিল। মালিহা, এই ওঠ, আকি আপুর কি হয়েছে রে? মনিকার চোখ মুখে অবিশ্বাস। মালিহা কিছু বুঝলো না। কি হবে? কিছু নিশ্চয় হয়েছে, এই দেখ। একপাশে সরে গেল মনিকা। মালিহা দেখলো আখি রুকু দিচ্ছে। হালকা একটা হাসি ফুটলো তার ঠোঁটে। আখি আপু তো নামাজ পড়ে না সেভাবে, আজকে পড়ছে কেন? কোনো বিপদ পড়েছে নাকি? জানি না তো, এমনিতেই পড়ছে মনে হয়। যারা নিয়মিত পড়ে না তারা বিপদে পড়লেই পড়ে। দাঁড়া, আপুর কাছেই শুনি, নামাজটা শেষ হোক। কিন্তু যদি আপু ভাবে এবার থেকে নিয়মিত পড়বে, তাহলে আমি এই প্রশ্ন করলে আপুর খারাপ লাগবে। থাক, মনিকা ভাবলো খারাপ লাগতে পারে। তাহলে শুনবো না? কিছু বলার হলে আপু তো নিজে থেকেই আমাদের বলবে, না হলে কিছুতেই বলবে না। ঠিক বলছিস। আপু, আগামী শুক্রবার নীতির আকদ। কি সত্যি? হ্যাঁ, এখন বিয়ে পড়িয়ে রাখবে, পরে উঠিয়ে নেবে। মনিকার অস্থিরতা চোখে পড়ার মতো। যতটুকু জানে বলল মালিহা। তাহলে তো আমাদের গিফট টিফট কিছু দিতে হয়। কি দিবি তুই? বুঝতে পারছি না কি দিলে ভালো হয়। ভালোর তো শেষ নেই, চল সবাই টাকা মিলিয়ে কিছু দিই। আচ্ছা, আপনি ভাবুন কি দেয়া যায়, তারপর বলেন। আমিও আছি কিন্তু। পেছন থেকে আখি বলল। মালিহা তাকে দেখলো চারপাশে কালি হয়ে যাওয়া চোখের উজ্জ্বলতা। মালিহা যখন তিশার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন আকাশে কালো মেঘ। তবু সে উত্তেজিত তিশার সাথে দেখা করার জন্য। মেয়েটাকে বলতে হবে তার লেখা সে জমা দিয়ে দিয়েছে। মালিহার দৃঢ় বিশ্বাস লেখাটা ছাপাবেই। হয়তো 2 দিন পর ব্যাগ হাতড়ে ফোন বের করলো মালিহা। বেজেই চলেছে। মালিহার বিরক্ত লাগে ফোন ধরতে। ফোন জিনিসটাই তার কাছে ভালো লাগে না। ইতমিনান ফোন দিয়েছে। সময় দেখলো মালিহা। অফিস বাদ দিয়ে ফোন নিয়ে কি করছে সে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? রাস্তায় কই যাস? পড়াতে। ও আচ্ছা শোন, লতা আপা তোকে দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত? ছেলের আকিকার, এই শুক্রবারে। আমাকে বারবার বলেছে যেন তোকে নিয়ে যাই। মালিহা ইতস্তত করলো। গেলে তো কিছু না কিছু নিয়ে যেতে হবে। আজই সব টাকা পাঠিয়ে দিল, আর আজই পর এক খরচের লিস্ট হাতে এসে উঠেছে। আমি যে কি করব, তোমার কলিগ, তুমি যাও। এসব কি কথা? রান্না বান্না করে খাইয়েছিস, ওরা তোকে দাওয়াত দিতেই পারে। রেডি থাকবি, 12টার দিকে তোকে দিয়ে তারপর আমি জুম্মা ধরবো। মালিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল ইতমিনান। মালিহা ভাবলো ইরিনার কাছে ফোন দিয়ে টাকাটা চাইবে, না হলে লতা আপার বাড়ি খালি হাতে যেতে হবে। তখনই ইরিনাকে ফোন দিল সে। হ্যালো, কে? এদিনা, আমি মালিহা। ও মালিহা, কেমন আছো? এই তো ভালো। ক্লাসে আসছো না যে? অসুস্থ? তাই একটু। ও এদিনা, আমার টাকাটা কি আজ দিতে পারবে? একটু দরকার ছিল। আমি তো হলে নেই, বাড়িতে এসেছি। সমস্যা নেই, আমি তোমার বাড়ি থেকেই নিয়ে আসবো না হয়। আচ্ছা, 3 রাস্তার মোড়ে এসে আমাকে ফোন দিও। আচ্ছা, ধন্যবাদ ইরিনা, অনেক উপকার হলো। স্বস্তি নিঃশ্বাস ছাড়লো মালিহা। টাকাটা আসলেই এখন দরকার। মালিহা ভেবে রেখেছিল আজ আজিজার সাথে কথা বলবে।
সে অনুযায়ী তিশাকে পড়ানোর আগে আজিজার কাছে বসলো। বলল, ফুপু, আপনার সাথে কিছু কথা ছিল। বলো। মালিহার বিপরীতে বসলেন আজিজা। তিশাকে আপনি কেমন ভাবেন আমি জানি না, ও কিন্তু অনেক ট্যালেন্টেড, কিন্তু কিছু ক্ষেত্রে ভয় পেয়ে যায়। আজিজা কিছু বলছেন না, চুপ করে মালিহার মুখের দিকে তাকিয়ে আছেন। মালিহা আবার বলল, পরীক্ষার বিষয়টাই ধরুন, যে প্রশ্নগুলো আসে সব ওর পড়া। আমি নিজে পড়িয়েছি, রিভাইজ করিয়েছি, কিন্তু পরীক্ষার হলে ও নার্ভাস হয়ে পড়ে, সেজন্যই ঠিকঠাক লিখতে পারে না, মার্কও তুলতে পারে না। কিন্তু এজন্য আপনি যদি ওকে সাপোর্ট না করে উল্টো বকা দেন, তাহলে সেটা ওর জন্য আরও কঠিন হয়ে যাবে। কি বলতে চাও তুমি? আপনি মা, ওর সবচেয়ে কাছের মানুষ, সেই মানুষটার থেকে ও ভালোবাসা আশা করে, উৎসাহ আশা করে। আপনাকে খুশি দেখতে চায় তিশা, কিন্তু সেটা কখনোই পারে না বলে ও নিজের প্রতি ডিপ্রেসড হয়ে পড়েছে। ওর মেন্টাল কন্ডিশন ভালো নেই। আমি আমার মেয়ের সাথে কেমন ব্যবহার করব, এটা তোমার থেকে শিখতে হবে। ভুল বুঝবেন না ফুপু, আমি আপনার ছোট, কিন্তু কিছু বিষয় আপনি বুঝতে পারছেন না। এগুলোর ইফেক্ট সরাসরি তিশার উপরে পড়ছে। আপনি ওর কি মনে হচ্ছে না তুমি বেয়াদবি করছো? পারিবারিক বিষয় অনধিকার চর্চার অনুমতি তোমাকে কে দিয়েছে? তিশা আমার স্টুডেন্ট, ও ভালো মন্দের বিষয়টা আমি দেখবো না? না, তুমি আসবে, পড়াবে, চলে যাবে, এর বাইরের কিছু তোমাকে চিন্তা করতে হবে না। দাম ছেড়ে মালিহা বলল, কি করলে ও ভালো করে পড়তে পারবে সেটাও চিন্তা করব না? আজিজকে চুপ দেখে মালিহা আবারও বলল, বলতে বাধ্য হচ্ছি, আপনার কিছু অবুঝপনার জন্য তিশার ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আজিজা উঠে দাঁড়ালেন, শান্ত কণ্ঠে বললেন, দিশা অপেক্ষা করছে, যাও। আজিজা চলে যাওয়ার পরও মালিহা কিছুক্ষণ বসে রইল, দীর্ঘশ্বাস ছেড়ে উঠল তুষার ঘরে যাওয়ার জন্য। আর কি করতে পারে সে? কিন্তু সে জানলো না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। আকাশটা মেঘলা, যে কোনো সময় ঝমঝমে বৃষ্টি নামবে। বিকেলের শেষ প্রান্ত হলেও মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যেন সময় আরও পেরিয়ে গেছে। তিন রাস্তার মোড়ে শিরিনাকে ফোন দিল মালিহা। রিং বেজে বেজে ফোন কেটে গেল, আবারও ফোন দিল, এবার ব্যস্ত দেখাচ্ছে। মালিহা ভাবলো নেটওয়ার্কের সমস্যা হয়তো। জায়গা বদলে আরেক জায়গায় দাঁড়িয়ে ফোন দিল সে, একই অবস্থা। সময় গড়ালো, মেঘ ঘনালো, অন্ধকার গাঢ় হয়ে রাত নামাতে ব্যস্ত হয়ে পড়ল। প্রকৃতির সাথে অন্ধকার হলো মালিহার মুখও। অযাচিত চিন্তারা হানা দিল মন পাড়ায়, তাদের দূর করে দিতে চাইল মালিহা, সম্ভব হলো না। ফোনের ভেতর থেকে যান্ত্রিক কণ্ঠ তখন ইরিনার ব্যস্ততা জানান দিচ্ছে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। অচেনা জায়গায় নিজেকে বড় অসহায় মনে হলো মালিহার। লোকজন ছুটে এসে দোকানের ছাউনির নিচে দাঁড়াচ্ছে। একজন মহিলা জামা ঝাড়তে ঝাড়তে মালিহার পাশে এসে দাঁড়ালো। বৃষ্টি একভাবে ঝরে চলেছে, থামার কোনো লক্ষণ নেই। নিজের ফোন বন্ধ করলো মালিহা, পাশের মহিলার দিকে তাকালো, নরম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনার ফোন থেকে একটা কল দেওয়া যাবে? মহিলা বিরক্ত মুখে সালামের উত্তর নিল। মালিহার মনে হলো সে বোধহয় ফোন দিতে আগ্রহী নয়। বিষণ্ণ দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকালো সে। হঠাৎ কথায় চমকে গেল। কি হলো নাও, ফোন চেয়ে কোথায় হারিয়ে গেলে? মালিহা ফোন নিল, কিন্তু কৃতজ্ঞের হাসি হাসতে পারল না। মুখস্থ হয়ে যাওয়া এরিনার নাম্বার ডায়াল প্যাডে তুললো ঝটপট করে। ফোন কানে ধরলো, তার বুক দুরু দুরু করছে। হঠাৎ কোথাও বাজ পড়ল, ছলকে উঠল হৃদয়। ঠিক তখনই ওপাশ থেকে কেউ বলল, হ্যালো, কে বলেছেন? কিছুক্ষণ ফোন ধরে রইল মালিহা। কি আজব, কথা বলছেন না কেন? ফোন কেটে দিল মালিহা, ধন্যবাদ জানিয়ে মহিলাকে তার ফোন ফেরত দিল। বৃষ্টি ঝরছে অবিরাম। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে মালিহা ভাবল, আকাশ কি কারো থেকে দুঃখ পেয়েছে? আখি 15,000 টাকার কথা বলেছে। মনিকার আগে মালিহার বুকটা লাফিয়ে উঠল। 15,000 টাকা সে কোত্থেকে দেবে? তাদের অবস্থা দেখে আখি বলল, পাগল, এক একজন 15 দেবে নাকি? সবাই মিলে তাহলে একজন 5,000 টাকা দিলেই হবে। আপনি কি দিতে চাচ্ছেন? মনিকার প্রশ্নে আখি শোয়া থেকে উঠল। পাতলা একটা আংটি হবে, স্বর্ণের যে দাম, ভালো কিছু দিতে হলে আমাদের কলিজা কাটতে হবে, তাও কম পড়বে। বড় করে হাই তুলল আখি। এত ঘুম আসছে কেন? ভার্সিটি বন্ধ থাকলে যা হয়। অন্যদিন ঠিকই তো এই সময়ে এই ল্যাব থেকে ওই ল্যাবে ছুটোছুটি করতে হয়। আজ আলস্যে একদম জেকে ধরেছে। পাতলা একটা আংটি? কেমন করে বলল মালিহা। প্রিয় বান্ধবীর জন্য
এমন উপহার যেন পছন্দ হলো না। তার চেয়ে আমরা একটা ভালো কম্বো দিই, একটা শাড়ি, কিছু ইউনিক ডিজাইনের অর্নামেন্টস, পারফিউম, এসবের একটা সেট কেমন হবে? এটাও ভালো আইডিয়া, বাজেটও কম লাগবে। আখি বলল। আমি খুঁজবো। মালিহা উৎফুল্ল কণ্ঠে বলল। খোঁজো, যেগুলো ভালো লাগবে সেভ করে রেখো, আমি একটু ঘুমোই। মনিকা মালিহার বিছানায় এসে বসলো। একবার আখির দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল। আখি আপু সে বন্ধু বাসায় প্রস্তাব পাঠিয়েছে। মালিহা চোখ বড় করে তাকালো। চেঁচিয়ে উঠবে সে সময় মনিকা মুখ চেপে ধরে চোখ রাঙিয়ে বলল। আগেই চেঁচাবি তো আর কিছু বলবো না। মালিহা মাথা নাড়ালো, একটু চিৎকার করবে না সে। আম্মা তো রেগে কার হয়ে যাবে, এক ভার্সিটির ছেলে, আমি নাকি কিছু করেছি বলতো? নিজের মা সন্দেহ করলে কেমনটা লাগে? বিরক্ত মুখে বলল মনিকা। আঙ্কেল কি বলছে? আব্বা বলল খোঁজ নিয়ে দেখি, আগে প্রস্তাব দিলে আমরা এক পায়ে রাজি হয়ে যাব এমন তো না। আর আমিও ছেলের পক্ষ কিছু বলিনি, তাই আর কিছু বলতে পারছে না। সব ঠিক হলে তারপর আখি আপুকে বলবো, নয়তো আপু শুধু লেকপুল করবে। মালিহা ভগ্ন কণ্ঠে বলল। বিয়ের পর বিয়ে হয়ে যাচ্ছে, সবাই মিঙ্গেল হয়ে গেল, তুইও হয়ে যা। আমার আর বিয়ে? বৃহস্পতিবারের বিকেলে আর তিশার সাথে দেখা করা হলো না। আজিজা ছোট্ট একটা খাম হাতে দিয়ে বললেন। আমার মেয়ের জন্য অনেক কষ্ট করেছো, ধন্যবাদ। মালিহা খাম হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আপনি সময় সুযোগ পেলে আবার এসো মালিহা। যার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা ভাবনা করছো তাকে একবার দেখতে যেও। দীর্ঘশ্বাস ছাড়লো মালিহা। টাকার সম্পর্ক ছিল এটা, কত সহজেই ছিন্ন করা গেল। তিশার সাথে একবার দেখা করা যাবে? না, ওর টিচারের কাছে পড়ছে। খাম থেকে অর্ধেক টাকা বের করে আজিজার হাতে দিয়ে চুপচাপ বেরিয়ে এলো মালিহা। বন্ধ দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পরন্ত রোদে সে যখন হাঁটতে শুরু করেছে তখনই তিশা ছুটে এসেছে রাস্তার সাথে লাগোয়া বারান্দার এক প্রান্তে। মালিহা পিছু ফিরল না, ফিরলে দেখতে পেত উদ্গ্রীব একজোড়া চোখের মাঝে টলমল অশ্রুর খেলা। মালিহা ভেবে দিশেহারা হচ্ছিল বাচ্চাটার জন্য কি নেবে। ইতমিনান বলল। চল একটা প্লাস্টিকের গামলা নেই, বড় সড়ো লাল টকটকে দেখে। গামলা নেব কেন? মুখ কুচকে বলল মালিহা। গোসল করাবে। মুখ বাঁকা করছিস কেন? 2 দিন পর তো গামলায় করেই গোসল করাবে। আর কিছু বেবি লোশন টোশন নে, তাহলেই হবে। এত ভাবনা চিন্তা করার কি আছে? কোথায় মুখ বাঁকা করলাম আমি? না, তুই করিসনি, আমার চোখ দেখেছে। চল দ্রুত, না হলে আজকে আর নামাজে যাওয়া লাগবে না। দোকানে জোর জবরদস্তি করে মালিহা অর্ধেক টাকা দিল। ইতমিনান দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এত ঝগড়াটে হয়েছিস কবে থেকে? আমি তোর থেকে গুনে গুনে 7 বছরের বড়। মান সম্মান দিস কিছু? এখন এটা আমাকে চেয়ে নিতে হবে? চুপ কর, কথা বলবি না। হাট সামনে। মালিহা চুপচাপ হাঁটতে শুরু করলো। সে ভেবেই পেল না ঝগড়া করলো কখন। লতার বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে ইতমিনান মসজিদে চলে গেল। গামলার ভেতরে আরও কয়েকটা প্যাকেট নিয়ে ভেতরে গেল মালিহা। লজ্জায় তার চোখ মুখ ছোটো হয়ে এলো। কে কবে গামলা নিয়ে দাওয়াত খেতে গেছে? লতার বাড়িতে ছোটোখাটো আয়োজন করা হয়েছে। কাছের কিছু আত্মস্বজন, তারাও সব লতার শ্বশুর বাড়ির দিকের। মালিহা অবাক হলো। ভাই এমন হয়? মনের মুখটা দেখতেও ইচ্ছে করে না। আল্লাহ তার শত্রুকেও এমন ভাই না দিক। লতা বাচ্চা নিয়ে বসে আছে, দৌড়াদৌড়ি যা করার তার শাশুড়ি করছে। বোঝা যাচ্ছে সবটা সে আনন্দের সাথেই করছে। একমাত্র মৃত সন্তানের চিহ্ন। আনন্দ থাকা স্বাভাবিক। কয়েকজন মালিহার হাতে গামলা দেখে হাসলে লতার শাশুড়ি বলল। কাজের কাজ করছো মেয়ে? সবাই একই জামা এনেছে, তাও আবার 2-3 মাসের জন্য একেবারে। দোকানের সামনে যা পেয়েছে আর কি। তা আমার নাতি কি বড় হবে না? 2-3 মাস ধরে এইটুকুনই থাকবে। তার থেকে এই ভালো কাজের জিনিস। এদিক ওদিক ঘুরে গামলাটা দেখলেন মহিলা। মালিহার লজ্জা কমল। এই লতা, আয় বাবুকে গোসল করিয়ে দে। নতুন গামলায় নতুন গোসল। মালিহা চোখ জুড়িয়ে দেখল লতা এবং তার শাশুড়ির উজ্জ্বল চোখ মুখ। বাচ্চাটা যেন বাতি।
তার দিকে তাকালেই তাদের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। নামাজ পড়ে এলে পুরুষদের খেতে দেওয়া হলো এক ঘরে, মহিলাদের আরেক ঘরে। এক মহিলা মালিহাকে আপাদমস্তক দেখে বললেন, তুমি আর তোমার ভাই একসাথে থাকো নাকি? মালিহা হাঁক চুকে গেল, বলল, না, একসাথে থাকবো কেন? ভাইয়া অফিসের কাছে বাড়ি ভাড়া নিয়েছে, ওখানেই থাকে, আর আমি ভার্সিটির হোস্টেলে থাকি। ও। ফেরার পথে ইতমিনান বলল, বাড়ি যাবি কবে? কয়েকদিন পর যাব। তুমি কবে যাবা? আমি তো কালকেই যেতে চাচ্ছি। অফিস ছুটি দিয়ে দিল এত তাড়াতাড়ি? না, আমি ছুটি নিয়েছি, একটু দরকার। ও। তুই একা যেতে পারবি তো? ওদিকের কয়েকজন মেয়ে আছে, ওদের সাথে যাব। তাই করিস। পরপর মনে মনে বলল, এই শেষবার। মালিহা তার দিকে তাকালে ঝটপট চোখ সরিয়ে নিল। চোখ ছোট করে তাকালো মালিহা, তার দিকেই তাকিয়েছিল না। তারপরের দিন সকাল 8টার ট্রেনে বাড়ির পথ ধরল ইতমিনান। আয়শা খুশিতে বাকবাকুম। ছেলেকে বলে রেখেছেন এলেই মেয়ে দেখতে নিয়ে যাবেন। ইতমিনান তৈরি হয়ে যাচ্ছে, এসপার ওসপার একটা করে আসবে। ভেতরে ভেতরে বেশ অস্থির সে। ফুপু কীভাবে নেবেন বিষয়টা? দাদি আর বাবাকে রাজি করতে পারলেই পরিবেশ তার দিকে থাকবে। দুই মহিলা নিজেদের মাঝে যত চায় ঝগড়া করুক, তার কাজে বাগড়া না দিলেই হলো। দরকার হলে ইতমিনান বলবে। তোমরা যেন সারা জীবন সুন্দর করে ঝগড়া করতে পারো তার ব্যবস্থাই তো করছি। সাই সাই করে চলে যাওয়া গাছপালার দিকে তাকিয়ে এসে ফেলল ইতমিনান। নিজেকে তার কাছে স্কুল পড়ুয়া অস্থির বালক মনে হচ্ছে। বাড়িতে এসে তাকে স্থির থাকতে দেননি আয়েশা। ইতমিনান বলল, আজই এলাম, কাল যাই। তোর উপরে আমার কোনো ভরসা নেই, আজকে দেখে এলে কি হবে? আমি খুব ক্লান্ত মা। বাড়ি ফিরে তো গা মালিশ করে দেব আমি। মা, বল। কে কে যাবে? তোর বাপ, আমি আর তুই। মিলি যাবে কিনা বলিনি এখনো। অবশ্য ওর বাড়ির কাছে, যেতেও পারে। ফুপু যাবে না? মিনমিন করে বলল ইতমিনান। রাবেয়া এখন যে কি করবে? পছন্দ হলে তখন না হয় যাবে। একটা দেখার বিষয় আছে না, ওরা দেখবে আমাদের কত আত্মীয়, ফেলনা ভাবতে পারবে না। তার চোখে মায়ের দিকে তাকালো ইতমিনান। রূপ কাজে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে বলছি ওকে। ইতমিনান মনে মনে প্রস্তুতি নিল। আশ্চর্য, এত ভয় ভয় লাগছে কেন? ইতমিনানের গলা শুকিয়ে গেছে। মেয়ের বাড়িতে এলাহি কারবার। বিশাল এক সোফায় তাদের বসতে দেওয়া হয়েছে। সোফার চেহারা রাজকীয় ধরনের। সেদিকে তাকালেই বাড়ির আর্থিক অবস্থা মোটামুটি আন্দাজ করা যায়। মেঝের টাইলস চকচক করছে। নিচে তাকিয়ে নিজের চেহারা দেখতে পেল ইতমিনান। মায়ের মুখের দিকে তাকালো। আয়েশা মোটামুটি হতভম্ব অবস্থায় আছেন। সেই তুলনায় রাবেয়া স্বাভাবিক। মকবুল আলীর পাশে মেয়ের বাবা, চাচা, মামা সম্পর্কের প্রায় 8 জন বসে আছেন। সকলের তীক্ষ্ণ দৃষ্টি ইতমিনানের দিকে। তার গলা শুকিয়ে যাওয়ার এটাই প্রধান কারণ। মা, আমার তো কোনো মামা নেই। চাচা নিজের পথ ধরেছে। এত সন্ডা সন্ডা লোকের পাশে তোমার স্বামীকে নিতান্তই নিরীহ দেখাচ্ছে। আয়শা ছেলের ফিসফিসানি শুনলেন। আদতেও তাই। তার শুকনো বরটাকে এই লোকগুলোর পাশে দুর্ভিক্ষ থেকে উঠে আসা মানব বলে মনে হচ্ছে। হঠাৎ ছোট ছোট কিছু ছেলে মেয়ে আসতে শুরু করলো। সবার হাতে একটা করে থালা। কাজিন একজন ভাই এসে টি টেবিল সরিয়ে বড় একটা টেবিলের মাঝে রেখে গেল। ছোট ছেলে মেয়েগুলো একে একে আসছে আর একটা একটা করে প্লেট রাখছে। ইতমিনান মনে মনে গুনতে শুরু করলো। 1, 2, 3, 4। লাইন ধরা ছেলে মেয়েগুলো সম্ভবত বয়স অনুযায়ী আসছে। আস্তে আস্তে বড় মুখ দেখা যাচ্ছে। 13 নম্বরে যে বেশ সাজগোজ করা একটা মেয়ে এলো। তার হাতের ট্রেতে 4 কেটলি। ইতমিনান চা দেখে নিশ্চিত হলো এটাই তাহলে বোনের পছন্দের পাত্রী। মেয়ে বসলো মামা চাচার মধ্যেখানে। চারপাশে বিশাল চেহারার পাহারাদার, মাঝে রাজকন্যা। সেই রাজকন্যা আবার স্বয়ংবরা। মৌমাছির ফুলের মতো এক একটা দৃষ্টি ইতমিনানের দিকে ধেয়ে আসছে। নিজেকে প্রার্থীর স্থানে পেয়ে ইতমিনানের নিজের প্রতি মায়া হলো। কি ভয়ানক দৃশ্য! পাত্রীর মা চাচিরা এসে আয়েশা রাবেয়ার সাথে খাতির জুড়লেন। ইতমিনান কথার ধরন শুনে বুঝলো তার মা ফুপু এদের সাথে আলাপ জমাতে পারছে না। পারার কথাও নয়। একজন চুপ করে তো আরেকজন সম্পদের ফিরিস্তি তুলে ধরে। কেউ একটার কথা দ্বিতীয়বার বলছে না। আর্থিক সচ্ছলতার উন্মুক্ত বহিঃপ্রকাশ। ইতমিনান দম ছাড়ল। আলাপ না জমার যথেষ্ট কারণ আছে। তাদের সম্পদের বর্ণনা 10 সেকেন্ডের মাঝে বলে শেষ করা সম্ভব।
কাজেই মকবুল সাহেব যে হীনমন্যতায় ভুগছেন তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এক পর্যায়ে এক মামা গম্ভীর স্বরে বললেন, ছেলে মেয়েকে ওদিকে পাঠিয়ে দিন, তারা নিজেদের মাঝে আলাপ সারুক। মেয়েকে অগ্রগণ্য পেল ইতমিনান। আগত্যা তার পিছু নিতে হলো। নিজেকে কষে দুটো ধমক দিতে ভুলল না। মনের কথাটা আরো আগে বলে দিলে আজ পরের মেয়ের পিছু পিছু ঘুরতে হতো না। বারান্দায়ও বেশ বড়। তার ভাড়ার ফ্ল্যাট এপাশ থেকে ওপাশ ঠিক যতটা, এদের বারান্দায় ততটা। যাক, একটা শক্ত পয়েন্ট পাওয়া গেছে। আয়েশাকে বোঝাতে সুবিধা হবে। আপনি কোথায় চাকরি করেন? চমকে গেল ইতমিনান। নিজের ভাবনায় এতই ডুবেছিল যে মেয়েটার উপস্থিতি ভুলে গিয়েছিল। গলা খাখরে দিয়ে বলল, পলিফাইবারে একটা প্রাইভেট কোম্পানি। কোন পোস্টে? স্যালারি কত? মেয়েটার স্পষ্ট অভিব্যক্তিতে অবাকই হলো ইতমিনান। জেনারেল ওয়ার্কার, কারেন্ট স্যালারি 35। একটা তেরছা বাক্য মেয়েটার থেকে আশা করেছিল ইতমিনান, তবে সে তেমন কিছুই বলল না। নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন? করেছিলাম, তেমন পাচ্ছি না আর, তাই আপাতত খোঁজা বাদ দিয়েছি। ওখানে পার্মানেন্ট হওয়ার ইচ্ছা? আপাতত। আপনি তো আমাকে দেখছেনই না, দেখে নিন, পরে আবার কোথায় পাবেন। ইতমিনান হাসলো। তার মাথায় তো একজন জেকে আছে, আর একজনকে দেখার কি দরকার? কোনো মানেই নেই। হাসছেন কেন? আপনি তো আমাকে কিছুই জিজ্ঞেস করছেন না। যেটুকু জানা জরুরি ছিল সেটা জেনে গেছি, আর কিছু জানতে চাই না। মেয়েটার কণ্ঠে কৌতূহল, তবে সেটা আর পূরণ হলো না। দরজার ফাঁক দিয়ে দূরে রাবেয়াকে দেখে ইশারায় ডাকলো ইতমিনান। তিনি কথা ছলে উঠে এলেন, মেয়ের হাত ধরে বললেন, এসো গল্প করি। ইতমিনান হাফ ছাড়লো। কখন যে বাড়ি যাবে, মকবুল আলী ভেবেছিলেন মেয়ের পক্ষ বিস্তারিত শুনে এক বাক্যে না করে দেবে, কিন্তু তাদের কথাবার্তা শুনে নিমরাজি মনে হলো। মকবুল আলী বললেন, বড় আপ্যায়ন বলতে ভাইজান, আজ উঠি, আমাদের আত্মীয় স্বজনের সাথে একটু আলাপ পরামর্শ করি। বেশ আন্তরিকতার সাথেই বিদায় দিলেন তারা। জুতা পরার ফাঁকে ইতমিনান শুনলো 14-15 বছর বয়সী একটা ছেলে বলছে, আমার একটু পছন্দ হয়নি, ভ্যান্দা মার্কা ছেলে, নড়েও না চড়েও না, আমাদের দুলাভাই হিসেবে একটু মানাবে না। ইতমিনানের মন চাইলো ছুটে যেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে। সারা রাস্তা স্ত্রীকে বকতে বকতে গেলেন মকবুল আলী। কি এত তাড়াহুড়ো, খোঁজ নাই খবর নাই, নাচতে নাচতে চলে গেলাম মেয়ে দেখতে। তোমার মায়ের কাছে আমি আগেই ফোন দেই, নিজের জায়গা বোঝে নাও। আশ্চর্য লাগছে আমার, ওখানে সম্বন্ধ করার কথা ভাবে কিভাবে ও? রাবেয়া নিচু স্বরে ধমক দিলেন, আহ ভাইজান, রাস্তায় কি শুরু করলেন? ফোন টোন সব বাড়ি যেয়ে হবে। রাখেন ফোন, রাখেন আগে। গাড়ির ভেতরে যত হই হট্টগোল, ভাব কি খোঁজ নিবে? আপনি খোঁজ নেন নাই কেন? ননদের কথা মনে ধরলো আয়েশার। পছন্দ না হলে তোমার মেয়ে, তাই না? ইতমিনান মনের সুখে হাওয়া খাচ্ছে। ভাঙাচোরা গাড়িকে তার কাছে চাঁদের গাড়ি মনে হচ্ছে। দেখতে যাওয়া মেয়েটার চেহারা মনে করার চেষ্টা করলো সে। স্পষ্ট মনে পড়ল না, তবে মেয়েটা বেগুনি রঙের শাড়ি পরেছিল, এইটা মনে আছে। নিজেকে বাহবা দিল ইতমিনান। কি একটা ভালো মানুষ, বর পেতে যাচ্ছিস, যদি জানতি রে মালিহা। ওই বেয়াদব, তুই শীষ বাজাচ্ছিস কোন সাহসে? তোর পাশে যে তোর বাপ বসে আছে, খেয়াল নাই? বাবার ধমকিতে ইতমিনানের বুকটা ধরাস করে উঠল। খপ করে মুখে হাত দিল সে। শেষ দিল কখন? আশ্চর্য তো, বাড়ির পরিবেশ শান্ত। আয়েশা মুখ কালো করে খাবার গোছাচ্ছেন। মকবুল আলী ঘরে একা একাই বকবক করছেন। ইতমিনান উঠল, এই তো মোক্ষম সুযোগ। রাবেয়ার ঘরে নক করলো। কে? ফুপু আমি। দরজা খোল, আয়। ভেতরে ঢুকলো ইতমিনান। রাবেয়া কাত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে আছেন। ইতমিনান উকি দিয়ে দেখলো রাফি ঘুমিয়ে গেছে। কান্নাকাটি করেছে নাকি? না, আমার ছেলে ভদ্র, তোমাদের মতো অসভ্য না। আমি অসভ্য ছিলাম? তুই, মালিহা, মিলি, মিতুল সবাই অসভ্য ছিলি, শুধু আমার ছেলেই ভালো। সবার কথা বাদ, তুই এত এখনো অসভ্য আছিস। এমন কথা বলতে পারলা ফুপু? আমি তোমার একমাত্র বড় ভাতিজা। নরম কণ্ঠে বলল ইতমিনান। ছেলেকে সাবধানে শুয়ে উঠে ইতমিনানের কান ধরলেন রাবেয়া। হতচ্ছাড়া, সেদিন অর্ধেক কথা বলে ফোন বন্ধ করেছিস কেন? তোর বাদরামি কিভাবে ঠিক করতে হয় আমি ভালো করেই জানি। লাগছে ফুপু,
লাগার জন্যই ধরেছি। আমি তো তোমার কাছে সেই কথাই বলতে আসলাম। এই পর্যায়ে নরম হলেন রাবেয়া, তবে কণ্ঠের গম্ভীরতা কমল না। কি বলবি? রাবেয়াকে ধরে বিছানায় বসালো ইতমিনান, নিজেও বসলো পাশে। আকুল হয়ে বলল, ফুপু, আমি এখানে বিয়ে করব না। সে তোর বাপ দেবে বলে ভাবছিস? অন্য জায়গায়ও করব না। কেন, চিরকুমার থাকবি? আস্তাগফিরুল্লাহ, একটাই জীবন, বিয়ে না করে মরে যাব? বিয়ে তো করব ফুপু। তাহলে? আমার পছন্দ আছে। কণ্ঠ নিচু করে বলল ইতমিনান। মুহূর্তে এই রাবেয়ার চোখ মার্বেলের আকার ধারণ করলো। হতছাড়া, শহরে যেয়ে তুই এই করিস, এই তোর চাকরির নমুনা? এবার চুলের গোছা ধরলেন রাবেয়া। আহ ফুপু, লাগে তো। আমি অসহায় বান্দা, সেই বান্দার সাহায্যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে। আমার মা তো রাজি হবে না। তুমি যদি দয়া করে আমার ঘর বসাতে সাহায্য করো। ছাড়ো না ফুপু। রাবেয়া বললেন, মানবে না কেন তোর মা? শত্রুর চোখে যাকে দেখে তাকে আত্মীয় করবে কেউ? মাথায় হাত বুলিয়ে বলল ইতমিনান। ব্যথায় তার মুখ কুঁচকে গেছে। সন্দেহী কণ্ঠে রাবেয়া বললেন, মেয়েটাকে? ইতমিনান নির্বিকার গলায় বলল, মালিহা। তার সমস্ত মনোযোগ পড়ে যাওয়া দুটো চুলে। রিপা ছুটি দিয়ে দিয়েছে, তারা নাকি এই ভ্যাকেশনে কোথাও ঘুরতে যাবে। মালিহা বাড়িতে ফোন দিল। কবে আসবি আপা? এই কাল পরশুর ভেতরে দেখি। কাল পরশু? 2 দিন পরে আয়। কেন? আমরা বাড়ি যেয়ে নিই। তুই এখন এলে মামা বাড়ি উঠতে হবে, কোনো দরকার নেই। আর 2 দিন থাক, আমরা আগে বাড়ি যাই। মামা বাড়ি গেলে কি হবে? এত কথা বলিস কেন? আমি বলছি না আসবি না। শক্ত কণ্ঠে বলল মিতুল। মালিহা হেসে ফেলল। যথা আজ্ঞা বড় ভাই, আপনার জন্য কি আনবো বলুন? কিছুই আনতে হবে না, বড় দেখে 2 নোট রেখে দিস, ওগুলোই নেব। ধরিবাজ হয়েছ খুব। যা মনে হয়। আর মা কই? কবে যাবি তাহলে? আজকে মাকে বলি, কাল না হয় পরশু চলে যাব ইনশাল্লাহ, তারপর আসিস তুই। আচ্ছা। মালিহা ফোন রেখে ভাবলো টাকার জোগাড় কিভাবে করবে। আখির কাছে বলল, আপু টাকা বাড়ি থেকে এসে দিলে হবে না? আরে চিল, অনলাইনের বিষয়, এর ভিতরে অর্ডার দিয়ে রাখবো। নীতিকে দিতে পারলেই হলো। চয়েস করে তোমরা ছবি দিও, আমি না হয় রিসিভ করে রাখবো, পরে তোমরা আমাকে টাকা দিয়ে দিও, হয়ে গেল। সহজ সমাধানে খুশি হলো মালিহা। মনিকার সাথে মিলে শাড়ি চুড়ির দারুণ একটা সেট সিলেক্ট করে ফেললো। ইতমিনান ভেবেছিল রাবেয়া এক দফা চিৎকার চেঁচামেচি করবেন, কিন্তু তাকে স্থির হয়ে বসে থাকতে দেখে ভয় পেল সে। ফুপু, ও ফুপু। রাবেয়া ভাতিজার দিকে তাকালেন, শান্ত কণ্ঠে বললেন, তুই সত্যি মালিহাকে পছন্দ করিস? নিচু কণ্ঠে বলল ইতমিনান। আর মালিহা? মালিহা কি? ওই তোকে পছন্দ করে? জানি না। ইতমিনানের স্বর কিছুটা বিষণ্ণ শোনালো। মানে? মালিহা তো এসব কথা কিছু জানে না, আমি বলিনি ওকে। রাবেয়া যেন স্বস্তি পেলেন, দম ছেড়ে বললেন, তোর মা মানবে না, ওর মাও মানবে না, মাত্র সম্পর্কগুলো একটু ভালো হওয়ার দিকে। তুই এখন এসব কথা কিভাবে বলিস ইতু? ইতমিনান কাতর কণ্ঠে বলল, মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ফুপু। বয়স হলে লাগবে না? সেটা তো সমস্যা না, কিন্তু আমি যে মালিহাকে পছন্দ করি। অস্বস্তি ঘিরে ধরলো ইতমিনানকে। রাবেয়া নরম কণ্ঠে বললেন, অবুঝ সাজিস না ইতু, তুই সবই জানিস। জানি। আমি কি মালিহার জন্য বেশি খারাপ অপশন? আহা, আমি কখন সে কথা বললাম? তুমি আমার কথার উত্তর দাও। না, খারাপ হবি কেন? তাহলে তুমি একটু সাহায্য করছো না কেন? বিয়ে তো শুধু দুটো মানুষের মিল না, পরিবারেরও মিল। যেখানে মুখ দেখাদেখি অবস্থা নেই, সেখানে আত্মীয় হবে কিভাবে? মতি ভাই বেঁচে থাকলে এই কথা বলতে পারতি তুই। চাচার মুখটা মনে করে যেন শক্তি ফিরে পেল ইতমিনান। মনে মনে বলল, আরো আগেই পারতাম। পরক্ষণই ফুপুকে বলল, তুমি কি ভাবছো আমি মালিহার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছি? ধুর অশান্তি, এক ধাপ বেশি বুঝিস কেন? ওর বাপ বেঁচে থাকলে তার সামনে এই কথা বলতে পারতি কি না তাই বল। পারতাম। ইতমিনানের দৃঢ় কণ্ঠস্বর রাবেয়াকে যেন সেই দৃঢ়তা ছুঁয়ে গেল।
কিছুক্ষণ চুপ করে ভাতিজার চেহারা দেখলেন তিনি। কতগুলো হিসেব কষে নিলেন যেন। গুরুতর কণ্ঠে বললেন, আমি না হয় সাহায্য করলাম, কিন্তু আমাকে যেভাবে বলেছিস তোর মাকে, মালিহার মাকে এভাবে বলতে পারবি? ফুপুর মুখের দিকে তাকালো ইতমিনান। সময় ব্যয় না করে বলল, ইনশাআল্লাহ। সেক্ষণে আয়েশার ডাক শোনা গেল। সবাইকে খেতে ডাকছেন তিনি। ভাতের দানা নেড়ে চেড়ে ধোয়া ওঠা ভাতকে ঠান্ডা বানিয়ে ফেলেছে ইতমিনান। কিছুক্ষণ পরপরই রাবেয়ার দিকে তাকাচ্ছে সে। তিনি নিশ্চিত মনে ভাজে খেলেন। তারপর ইলিশ মাছের ল্যাজ নিয়ে মনের সুখে কাটা বাঁচতে শুরু করলেন। ভেতরে ভেতরে উত্তেজনায় ফেটে পড়ছে ইতমিনান। রাবেয়া চোখ তুললেই ইশারা করলো সে, কিন্তু তিনি নির্বিকার। ওদিকে আয়েশাকে বুকেই চলেছেন মকবুল আলী। আমার মেয়ে আমার ফোন ধরছে না কেন? আগে থেকে ফোন দিয়ে সাবধান করে দিছ না? কোনো দিন ধরবে না নাকি? চেঁচামেচি করবি না তো? তোর মেয়ের কি? মেয়ে কি আমার একার? তোমার না? মেয়ে দেখেছে, পছন্দ হয়নি, শেষে এত হামতাম করার কি আছে? তা যদি বুঝতে, তাহলে আজকে আর ওই বাড়িতে যেতে হতো না। মুখ ঘুরিয়ে নিলেন মকবুল আলী। রাবেয়া বিরক্তি মাখা কণ্ঠে বললেন, কি শুরু করেছেন আপনারা? দেখছেন না কাটা বাঁধছি? একটা ভেতরে ঢুকলেই তো বাড়িতে সে আসবে। আমাকে ওপারে পাঠানোর ধান্দা বন্ধ করো। তুই খাচ্ছিস না কেন? বড়লোক মেয়ের শোকে গলা দিয়ে ভাত নামছে না? মকবুল আলী বোনের দিকে চেয়ে রইলেন। ইতমিনান থতমত খেয়ে গেল। রাবেয়া আরেক লুকমা ভাত খেয়ে বললেন, শোনেন ভাবি, মেয়ে আনতে হবে সমান ঘর থেকে, কমও না বেশিও না, সমান সমান। তাহলে শ্বশুর বাড়িকে নিচু করে দেখতে পারবে না, আবার তাকেও নিচু হয়ে থাকতে হবে না। করতে হবে। আয়েশা ননদের পাশে বসলেন। আমার কাছে এমন মেয়ের খোঁজ আছে। পানির গ্লাস হাতে নিলেন রাবেয়া। ইতমিনানের কাশি শুরু হয়ে গেল। আয়েশা তড়িঘড়ি করে ছেলের দিকে পানি এগিয়ে দিলেন। রাবেয়া চোখ রাঙালেন। ভিতর ডিম একটা। মকবুল আলীকে উৎসুক দেখা গেল। কে তোদের ওইদিকে? মেয়ে মানুষের খোঁজ দেব ভাইজান। স্পষ্ট খোঁচাটা গিলে নিলেন মকবুল আলী। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই আয়েশা হেসে ফেললেন। বল। গম্ভীর কণ্ঠে বললেন মকবুল আলী। রাবেয়া নির্বিকার ভঙ্গিতে বললেন, মালিহা, আমাদের মালিহা। আয়েশার হাত চট করে থেমে গেল। মকবুল আলী চোখ বড় বড় করে তাকালেন বোনের দিকে, আর চোখে সকলকে পরখ করে নিল ইতমিনান। সন্তর্পণে এক লোকমা ভাত মুখে দিল। কি বলে রাবেয়া? একদম সমান সমান ভাবি, না কম না বেশি, খাপে খাপ মিলে যাবে। যা বলেছ ভেবে বলছো রাবেয়া? আয়েশার গম্ভীর কণ্ঠে রাবেয়া গলা খাকারে দিলেন। হ্যাঁ ভাবি, সব বাদ দিন, মেয়েটা তো খারাপ না বলুন। ওকে খারাপ ভালো কোনো কিছু ভাবার দরকার নেই। দুনিয়ায় মেয়ের কি অভাব পড়েছে? তা পড়েনি, কিন্তু আপনার ছেলের মন মালিহার ওপরেই পড়েছে। তৎক্ষণাৎ ছেলের দিকে তাকালেন তিনি। ইতমিনান চোখ মুখ খিচিয়ে বসেছিল। এই পর্যায়ে চোখ খুলল। স্বাভাবিক থাকার চেষ্টা করলেও সে জানে তার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে। রাবেয়া কি বলছে তো? ইতমিনান বাধ্য হয়ে কাশল বটে, কিন্তু কিছু বলতে পারল না। তুই মালিহাকে পছন্দ করিস? ইতমিনান মাথা নিচু করেছিল। এই পর্যায়ে মায়ের চোখে চোখ রাখলো। ছেলের সেই নিরবতার ভাষা পড়তে আয়েশাকে ব্যাগ পেতে হলো না। এর আশঙ্কাকে সত্যি হতে দেখে আহত হলেন তিনি। তার মনে হলো ছেলে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুই জানিস আমি ওদের পছন্দ করি না। চুপ করে রইল ইতমিনান। মন তো সে ইচ্ছে করে দেয়নি, কোনোদিন ভাবেনি এই পরিস্থিতিতে তাকে পড়তে হবে। আয়েশা উঠে ঘরে চলে গেলেন। আত খাওয়া প্লেট পড়ে রইল টেবিলে। রাবেয়ার খাওয়া তখন শেষ। ভাতিজাকে ধাক্কা দিয়ে বললেন, ছুটে যাস না কেন? এখন তোর কাজ। বাবার দিকে তাকালো ইতমিনান। মকবুল আলী স্তব্ধ হয়ে বসে সবটা শুনছিলেন। ইতমিনান বলল, তোমারও কি একই মত বাবা? মকবুল আলী ছেলের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, এই কথাটা তো আমার মাথায় আসেনি। যা মার কাছে যা, কেমন ছেলে হয়েছে দেখি। বাবার সমর্থনে যেন শক্তি পেল ইতমিনান। প্লেট নিয়ে ছুটে গেল মায়ের কাছে। আয়েশা গম্ভীর ভঙ্গিতে বসে আছেন। ইতমিনান কিছু বলার আগেই তিনি বললেন, ওকে আমি কখনোই মানব না। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে চাইলে আমাকে বাদ দিতে হবে। উচ্ছল হাতটা থেমে গেল। ইতমিনান বুঝলো পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।
ছেলের চেহারা বোঝার চেষ্টা করছিলেন আয়েশা। ইতমিনান তার মুখের সামনে এক লোকমা ভাত তুলে ঠান্ডা কণ্ঠে বলল, খাও মা। আয়েশা নিলেন না। ইতমিনান হাসলো। আয়েশার কাছে সে হাসি বড় অসহায় মনে হলো। আমার হাতে খেতেও তোমার আপত্তি? আয়েশা রাগ করলেন না, চুপচাপ ভাত মুখে নিলেন। তীর্যক কণ্ঠে বললেন, মালিহা তোর সাথে অনেক যোগাযোগ করে? খাপছাড়া প্রশ্ন। মেয়েটার প্রতি যেই মায়াটুকু জড়ো হয়েছিল সেসব উধাও হয়ে গেছে। ছেলের এক স্বীকারোক্তিতে তিনি যেন আগের রূপে ফিরে গেছেন। ইতমিনান বলল, ও আমার সাথে যোগাযোগই করে না মা। এই 1.5-2 মাসে আমাকে একবার কল দিয়েছে, তাও বিপদে পড়ে, নয়তো আমি দেই। তুই দিস কেন? উত্তর দিল না ইতমিনান। এক মনে ভাত মাখতে থাকলো। চুপচাপ আয়েশাকে বোঝাতে চাইলো তার কল দেওয়ার কারণটা। সেটা বুঝে আয়েশা ভেতরে জ্বলে উঠলেন, তবে ছেলের সামনে প্রকাশ করলেন না। এমনভাবে ভাত চিবুলেন যেন ওগুলো ভাত নয়, আস্ত মালিহা আর নাজিয়া। বিছানার সাথে লাগোয়া জানালাটা খোলা, কাত হয়ে সেদিকে মুখ ঘুরিয়ে আছে ইতমিনান। পাশে পুকুর, পুকুরের সাথে বিরাট এক নারিকেল গাছ। এই গাছটার দিকে তাকালেই ইতমিনানের মনে পড়ে যায় বহু আগের একদিনের কথা। কি এক কারণে যেন মালিহার সাথে ঝগড়া করেছিল সে। সেই ঝগড়ার রেশ ধরে মালিহার হাতে মুঠো করে রাখা 1 টাকার হলুদ কয়েন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল সে। মেয়েটার সে কি কান্না! কত হবে তখন বয়স? 2 কি 3? মালিহার উথাল পাথাল কান্নায় টিকতে না পেরে তাকে আবার পুকুরে নামতে হলো। কাদায় মাখামাখি কয়েন হাতে দিতেই মালিহার কান্না থামল। আয়েশা এক দফা বকলেন, তিনি তো আর জানতেন না ঘটনা তার সুপুত্রই ঘটিয়েছে। সেসব দিন যেন চোখের পলকে চলে গেছে। টিমটিমে আলো জ্বালিয়ে একটা জোনাকি উড়ে গেল। ইতমিনানের মনে হলো মতিয়ার আলীর মৃত্যুর পরদিন মালিহাকে দেখে ঠিক এমনই একটা আলো জ্বলেছিল তার মন কুঠিরে। টিমটিমে একটা আলো। ঠিক সে সময় সেই জোনাকিটা বের করে দিলে আজ তাকে ভুক্তভোগী অবস্থায় নির্ঘুম রাত কাটাতে হতো না। মালিহা তো বেশ ঘুরে বেড়াচ্ছে, তার মনে কোনো অনুভূতি নেই, মোঝাও নেই। ইতমিনান নিজের জন্য স্বেচ্ছায় সব ডেকে এনেছে। সেই নজর প্রথম দিনের অপলক নজরটায় তাকে কুপকাত করে দিয়েছে। সেদিন ইমাম হুজুর খুতবার সময় বলেছিলেন, কোরআনে নাকি মেয়েদের পর্দার আগে ছেলেদের পর্দার কথা বলা হয়েছে। ইতমিনান অবাক হয়েছিল যখন শুনলো ছেলেদের নজর নামাতে বলা হয়েছে। তখন হাড়ে হাড়ে সবটা টের পেল। এই যুক্তি বুঝতে তাকে ওই আয়াত দ্বিতীয়বার পড়তে হবে না। নিজের জীবন দিয়েই বুঝেছে সে। মালিহা তো কতবারই তার দিকে তাকিয়েছে, কিছুই তো হয়নি, কিন্তু সে বোকার মতো নজরের জালে আটকা পড়ে গেছে। এই অবস্থা থেকে তার ইচ্ছা অনুযায়ী পরিস্থিতি তৈরি অসম্ভবই বটে। যদি সেটা নাই হয় তাহলে ভবিষ্যতে তার ঘরে থাকবে একজন, মনে আরেকজন। উফ, কি ভয়ানক! মুখ মুছল ইতমিনান। মা একটু রাজি হলে খুব কি ক্ষতি হতো। মিতুল নাজিয়াকে রাজি করে ফেলেছে। নাজিয়া যেন তৈরি ছিলেন। ছেলে একবার বলতেই তিনি গোছগাছ শুরু করে দিলেন। সাইফের মা কয়েকবার সাধলেন বটে, তবে তাতে বিশেষ জোর ছিল না। নাজিয়া বুঝলেন সবটাই, মেনে নিলেন অব্যর্থ সম্পর্কের ব্যর্থ পরিণতি। বিদায় বেলায় মকবুল আলী এবং ইতমিনান এসে হাজির হলো। নাজিয়া তো বটেই, ইতমিনানকে দেখে মিতুলও অবাক হলো। সে তো চাচাকে জানিয়েছিল। ইতমিনান যে এখানে সেটাই তো সে জানতো না। জড়তা ঠেলে তাকে কিছু বলতেও পারল না। নাজিয়া মনে মনে আপ্লুত হলেন। ভাসুর আর তার ছেলের আগমনের বিষয়টা যে কতটা সম্মান দিল তাকে, সে আর কাউকে বুঝে দিতে হবে না। কি অদ্ভুত যে ভাই ভাই করে ছেলে মেয়ের কথা অমান্য করে পাগল হয়ে ছুটে এসেছিলেন, সেই ভাই নিতে যাওয়া তো দূরের কথা, একটা ফোন দিয়েও খোঁজ নেয়নি। মকবুল আলী গাড়ি থেকে ব্যাগপত্র উঠে দিলেন। ভাইয়ের দিকে তাকিয়ে নাজিয়া বললেন, তোমার বোনের বাড়ি যেও ভাই, আশা করি কখনো সেখানে অনাদার পাবে না। সাইফের বাবা কিছু বললেন না। মিতুল মামা মামিকে সালাম জানিয়েই গাড়িতে উঠল। তার পাশে বসল ইতমিনান। অটোর সামনে ড্রাইভারের পাশে বসলেন মকবুল আলী। নাজিয়া বিপরীতে বড় সিটে বসেছিলেন। ইতমিনানকে বললেন, কবে এসেছো? গতকাল চাচি। মালিহা বলল কয়েকদিন পর আসবে। আমি শুনেছিলাম, আমার কিছু কাজ ছিল তাই আগে চলে এসেছি। মাথা নাড়িয়ে বলল ইতমিনান। মকবুল আলীর সামনে থেকে বিড়বিড় করলেন, কাজ? মিতুলের দিকে তাকিয়ে ইতমিনান বলল, তোর কি অবস্থা? ভালো। শক্ত গলায় কাটকাট উত্তর দিল মিতুল। আমার উপর এখনো রাগ করে আছিস?
বাইরে তাকিয়ে মিতুল বলল। যার তার সাথে আমি রাগ করি না। দীর্ঘশ্বাস ছাড়লো ইতমিনান। ছোট্ট মিতুল হলে তো দুটো চকলেটের বদলেই রাগ কমে যেত। এখন কি করবে সে? মকবুল আলী নামিয়ে দিয়ে চলে গেল ইতমিনান গেল না। বহুদিন না থাকায় ঘরে মাকড়সার জাল বুনেছে। ধুলোবালিতে একাকার অবস্থা। মিতুলের সাথে মিলে সবটা পরিষ্কার করলো সে। নাজিয়া করতে চাইলে তাকে জোর করে বসে রাখলো। নাজিয়া শান্ত হয়ে বসে রইলেন। আজকাল কিছুতেই আর তিনি জোর পান না, কাউকে জোর করতেও পারেন না। দুপুর গড়িয়ে আজান দিলে কাজ শেষ হলো। মিতুলকে ডেকে ইতমিনান বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।